নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি আলোচনা করব পুরো ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং সেক্টর নিয়ে। ইএমএস সেক্টর মানে বলতে পুরো ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং যে সেক্টরটা রয়েছে, আচ্ছা আমরা সেই সেক্টরটাকে দেখব। এই সেক্টরের এই মুহূর্তে সবথেকে অ্যাট্রাকটিভ ডিল কোনটা রয়েছে। এদিন পুরো ইএমএস সেক্টরটা দেখেন, এখানে 3টি স্টক রয়েছে, বেস্ট স্টক। ডিকসন টেকনোলজি, কেইন্স টেকনোলজি আর হচ্ছে সিরমা এসজিএস। যদি 3টে কোম্পানিকে দেখেন, মোটামুটি 2টো কোয়ার্টার আগেও যদি দেখতেন, লাস্ট 2 বছর বা 2-3 বছর ট্র্যাক করেন, তাহলে দেখবেন ডিকসন নাম্বার 1 আর কেইন্স হচ্ছে নাম্বার 2 এই সেক্টরের। সিরমা ছিল সব থেকে লাস্ট নাম্বার 3। ডিকসন আর কেইন্স যদি দেখেন আপনি, লাস্ট 2 বছরে কিন্তু ডিকসন 2 বছর 3 বছর থেকে আপনি দেখেন ডিকসন আর কেইন্সের গ্রোথ 100%, 80%, 60%, 70% করে লাগাতার গ্রোথ করে গেছে ডিকসন টেকনোলজি এবং কেইন্স টেকনোলজি। সেই তুলনায় কিন্তু সিরমা এসজিএস এর গ্রোথ কম ছিল, 30%, 25%। এই জন্য দেখবেন মার্কেটের কিন্তু ইন্টারেস্ট ছিল ডিকসন টেকনোলজি এবং কেইন্স টেকনোলজির উপরে। এই জন্য ডিকসন এবং কেইন্সকে দেখবেন 100, 120, 80, 90, 100 পিতে ট্রেড করত। লাস্ট 1 বছর 2 বছর দেখেন ডিকসন টেকনোলজি এবং কেইন্স টেকনোলজি দুজনেরই প্রাইস টু আর্নিং মোটামুটি 100 মতো ছিল। সে তুলনায় কিন্তু আপনি যদি সিরমাকে দেখেন, সিরমা এসজিএস টেকনোলজি কিন্তু 50-60 পিতে ট্রেড করত। মানে ডিকসন আর কেইন্সে এত গ্রোথ ছিল যে মার্কেট এই দুটো কোম্পানিকে খুব হাই ভ্যালুয়েশন দিত। সেই তুলনায় কিন্তু সিরমা এসজিএস এর ভ্যালুয়েশন অনেক কম ছিল, কারণ তার গ্রোথটা কিন্তু এদের থেকে কম ছিল ডিকসন এবং কেইন্সের। এবার তিনজনের বিজনেস মডেল দেখেন, মোটামুটি কেইন্স টেকনোলজি এবং সিরমা এসজিএস দুজনের কিন্তু বিজনেস মডেল মোটামুটি একই। এদের দুজনেই এরা কি করে, যেটা ইলেকট্রনিক্সের যেটা মেন জিনিস, ব্রেন বলতে পারেন, সার্কিট বোর্ড যেটা থাকে আমাদের ভিতরে, যেমন চিপ সেট হয়, চিপ বা মেমোরি কার্ড যেগুলো সেফ হয় আর কি, লাগানো হয়। এই যে প্রিন্টেড সার্কিট বোর্ড, এই প্রিন্টেড সার্কিট বোর্ড ম্যানুফ্যাকচারিং করাই হচ্ছে কেইন্স টেকনোলজি এবং সিরমা এসজিএস এর মেন কাজ। এরা এদের বিজনেসের মেন পার্ট কিন্তু এটাই, পিসিবি, প্রিন্টেড সার্কিট বোর্ড। যে কোনো ইন্ডাস্ট্রির জন্য, কনজিউমার ইলেকট্রনিক্স হতে পারে, অটোমোবাইল ইন্ডাস্ট্রির জন্য হতে পারে, আইটি সেক্টরের জন্য হতে পারে, সব জিনিসে কিন্তু গাড়ি বলুন, মোবাইল বলুন, কম্পিউটার বলুন, ডেস্কটপ বলুন, ল্যাপটপ বলুন, প্রত্যেকের আসল জিনিসটা কি, সেটা প্রিন্টেড সার্কিট বোর্ড। এটা হচ্ছে বলতে পারেন একটা ইলেকট্রনিক্সের ব্রেন বলতে পারেন। ডিকসন এবং কেইন্স টেকনোলজি এবং সিরমা এসজিএস এদের কিন্তু মেন কাজই হচ্ছে প্রিন্টেড সার্কিট বোর্ড ম্যানুফ্যাকচারিং করে। এছাড়া এরা কিছু অরিজিনাল ডিজাইন ম্যানুফ্যাকচারিং করে, ওডিএম এর কাজও করে, কিন্তু মেন ফাংশন হচ্ছে পিসিবি ম্যানুফ্যাকচারিং করে। আর ডিকসনের কি, ডিকসন হচ্ছে মোবাইল। ডিকসনের কাজ হচ্ছে যত ডিকসনের বিজনেস মডেলের মেন পার্টটা হচ্ছে মোবাইল ম্যানুফ্যাকচারিং। এদের 90% রেভিনিউ কিন্তু মোবাইল থেকেই আসে। এতে বড় বড় মোবাইল কোম্পানি রয়েছে ব্র্যান্ডেড, ওপো, ভিভো, মোটোরোলা, শাওমি, এদের হয়ে পুরো মোবাইলটা ম্যানুফ্যাকচারিং করে দেয়। শুধু এইসব কোম্পানিরা কি করে, নিজেদের ব্র্যান্ড লাগিয়ে মোবাইলটাকে বিক্রি করে। তার মানে কি, আপনি যদি ইলেকট্রনিক্স এই ম্যানুফ্যাকচারিং স্পেসে 3টে কোম্পানিকেই দেখেন, ডিকসন টেকনোলজি এরা মোবাইল ম্যানুফ্যাকচারিং করছে, আর সিরমা এসজিএস আর কেইন্স কি করছে, এরা ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রির হয়ে এরা পিসিবি, প্রিন্টেড সার্কিট বোর্ড ম্যানুফ্যাকচারিং করছে এবং কিছু ওডিএমও করে, এরা অরিজিনাল ডিজাইন ম্যানুফ্যাকচারিংও করে। কিন্তু এই 3টে কোম্পানির মধ্যে একটা জিনিসে মিল আছে, এদের 3জনের মধ্যে কিন্তু কারো কোনো বার্গেনিং পাওয়ার নেই, মানে এদের কিন্তু কোনো ব্র্যান্ড ভ্যালু নেই। এরা জাস্ট অন্যান্য কোম্পানির হয়ে অর্ডার নিয়ে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং করে দেয়, এদের কিন্তু কোনো ব্র্যান্ড পাওয়ার নেই। যদি ডিকসনের বিজনেস দেখেন, ডিকসন টেকনোলজিতে লাস্ট 2 থেকে 3 বছর ধরে 60%, 70%, 80%, 100% মতো সেলস গ্রোথ করে গেছে। মানে লাগাতার মোবাইলের এরা ভলিউম বাড়িয়ে গেছে। মোটোরোলা থেকে শুরু করে ওপো, ভিভো, শাওমি, প্রত্যেক কোম্পানির এরা মোবাইল ম্যানুফ্যাকচারিং করে। ডিকসনে কিন্তু লাগাতার বিজনেস গ্রোথ করে গেছে 100%, 80% করে। দেখবো ডিকসনের শেয়ার প্রায় 2000 টাকা থেকে বাড়তে 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 চলে আসছিল কত, 18,000 টাকায়। 2-3 বছর করে 9x হয়ে গেছে শেয়ার। কেইন্স টেকনোলজির একই অবস্থা, 1-1.5 টাকা শেয়ার চলে এসেছিল 7,500 টাকায়। কেইন্সের যদি গ্রোথ দেখেন লাস্ট 2-3 বছরে
60%, 70%, 80% করে গ্রোথ করে গেছে। এবং এই জন্য এই দুটো কোম্পানি, ডিকসন টেকনোলজি প্লাস কেন্স টেকনোলজি, দুটো কোম্পানি কিন্তু মার্কেট প্রচুর দিত ভ্যালুয়েশন। এদের দেখবেন পি দেখবেন ছিল 100, 120, 90 এই ধরনের পিতে ট্রেড করতো। তবুও কিন্তু এই দুটো স্টক মাল্টিপ্যাকার হয়ে গেছে। তার কারণ কি, এদের বিজনেস গ্রোথ, সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ 100%, 80%, 90% করে গ্রোথ করতে পারে। এবার আপনি লাস্ট দুটো কোয়ার্টার দেখেন, লাস্ট দুটো কোয়ার্টার পরে কিন্তু পুরো সিনারিও চেঞ্জ হয়ে গেছে। ডিকসনের ক্ষেত্রে প্রবলেম নাকি হয়েছে, কিন্তু ডিকসন যে বিজনেসটা না, মোবাইল ম্যানুফ্যাকচারিং বিজনেস, এটা বেসিক্যালি খুব মার্জিনই খুব কম। এদের প্যাট মার্জিন দেখবেন 2 থেকে 3% মার্জিন থাকে, খুব সামান্য মার্জিনে কাজ করে এরা, 2 থেকে 3% প্যাট মার্জিন। কিন্তু ডিকসনের হচ্ছে ভলিউম গেম, যত মোবাইল ম্যানুফ্যাকচারিং করতে পারে যত এদের ভলিউম বাড়বে তত প্যাট বাড়তে থাকবে। এদের মধ্যে কোনো প্রাইসিং পার নেই, কোনো ব্র্যান্ড ভালো নেই। কিন্তু যবে থেকে গভর্নমেন্ট পিএলআই স্কিম চালু করেছে, এই পিএলআই স্কিমে কি এরা গভর্নমেন্ট থেকে ইনসেন্টিভ পায়, ইনসেন্টিভ পাওয়াতে কিন্তু ডিকসনের খুব সুবিধা হয়েছিল। এই 2 থেকে 3% মার্জিনটায় 4 থেকে 5% চলে এসেছিল এই গভর্নমেন্টের থেকে পিএলআই ইনসেন্টিভ পাওয়াতে। কিন্তু এই বছরের ডিসেম্বর থেকে কিন্তু পিএলআইটা বন্ধ হয়ে গেছে। এটা কিন্তু ডিকসনের উপরে, ডিকসনের প্যাট মার্জিনের উপরে বিশাল একটা এফেক্ট পড়বে। প্লাস কি হয়েছে, এরা যে মোবাইল ম্যানুফ্যাকচারিং করে, মোটামুটি 35 থেকে 40% ম্যানুফ্যাকচারিং করে মোটরোলা কোম্পানির হয়। আর যদি মোটরোলা কি করতো, এদের সমস্ত মোবাইল ডিকসনকে দিয়ে ম্যানুফ্যাকচারিং করাতো। মোটরোলা কি করেছে, কিছুটা অর্ডার দিয়ে দিয়েছে কার্বন মোবাইলস। এ হচ্ছে ডিকসনের কম্পিটিটর। যেহেতু এটা কার্বন মোবাইলস কিছু অর্ডার দিয়ে দিয়েছে, তারপরে ডিকসনের বিজনেসটা কিছুটা কমে গিয়েছে। এই জন্য কিন্তু ডিকসন খুব চাপে চলে গেছে। এই যে আপনি এই কোয়ার্টারে যদি আপনি ডিকসনের রেজাল্ট দেখেন, সেলস গ্রোথ করেছে মাত্র 2%, আর প্যাট গ্রোথ করে নেই বললেই চলে। যদি স্ক্রিনারে দেখেন যে প্যাট গ্রোথ দেখায় মোটামুটি 48% মতো দেখাবে, কিন্তু এটা অ্যাকচুয়ালি নয়। এই যে প্যাট গ্রোথটা হয়েছে না, তার মধ্যে মোটামুটি 150 কোটি টাকার মতো শুধু আছে আদার ইনকাম রয়েছে, কিন্তু বিজনেস থেকে ইনকাম হয়নি। আদার ইনকাম রয়েছে 150 কোটি টাকা। এই 150 কোটি টাকা যদি মাইনাস করা যায়, তাহলে অ্যাকচুয়ালি ডিকসনের প্যাট কমে গেছে আর কি। প্যাট তো গ্রোথ হয়নি, এই কোয়ার্টারে প্যাটের ডিগ্রোথ হয়ে গেছে। তাহলে বুঝতে, যেই কোম্পানিটা 70%, 80%, 60% সেলস গ্রোথ করতো, এই Q3-তে এসে কোম্পানির সেলস গ্রোথ দাঁড়িয়েছে 2%, আর প্যাট গ্রোথ তো হয়নি, মানে 0% বলতে পারেন প্যাট গ্রোথ। তবে ডিকসনের মধ্যে ভলিউমটাও কমে গেছে সেলস। তার কারণটা কি, যে বলে মোটরোলা যে কোম্পানি রয়েছে, মোটরোলা কোম্পানি, ডিকসন যা মোবাইল ম্যানুফ্যাকচারিং করে 30 থেকে 35% মোবাইল ম্যানুফ্যাকচারিং করে মোটরোলার হয়। এবার মোটরোলা কি হয়েছে, কিছুটা অর্ডার ডিকসনকে বাদ দিয়ে কার্বনকে দিয়ে দিয়েছে। এই জন্য কিন্তু ডিকসনে কিন্তু রেজাল্টও এফেক্ট করেছে। যেটা আপনি ডিকসনে কন্ট্রোলটা পড়ে, যেটা ডিকসনের সবথেকে বড় সমস্যা হয়ে গেছে, এদের মেন প্রোডাক্ট হচ্ছে মেমোরি। মোবাইলে কিন্তু মেন জিনিস হচ্ছে মেমোরি বা চিপ। এআই আসার ফলে এআই এর কাজ চলছে, ইন্ডিয়াতে ডাটা সেন্টারের বুমিং চলছে, প্রচুর কাজ হচ্ছে, দুনিয়ার সব টাওয়ার বসছে, ডাটা সেন্টারের সার্ভার বসছে। এখানে কি প্রচুর মেমোরি লাগে, মেমোরি কার্ডের প্রচুর ডিমান্ড চিপের। যার ফলে কি মেমোরি কার্ডের দাম প্রচুর বেড়ে গেছে। মেমোরি কার্ডের দাম বাড়াতে ডিকসনের র মেটেরিয়াল কস্ট বেড়ে গেছে, যার ফলে ডিকসন যে মোবাইল কোনো ম্যানুফ্যাকচারিং করছে, সেই স্মার্ট মোবাইলের দামও অনেক বেড়ে গেছে। এর দাম বেড়ে যাওয়াতে কি হয়েছে, স্মার্ট মোবাইলের কিন্তু সেলটা কিছুটা কমে গেছে, ভলিউম গ্রোথ কমে গেছে, মানে ডিমান্ডই একটু কম, ডিমান্ডই কমে গেছে মোবাইলের সেলের। মেমোরি কার্ডের দাম বেড়ে যাওয়াতে মোবাইলের ডিমান্ডটা, স্মার্ট মোবাইলের ডিমান্ডটা কমে গেছে। এটা একটা মেন কারণ। 2 নম্বর কারণ কি বললাম, মোটরোলা যে কোম্পানিটা রয়েছে, ডিকসনের মোটামুটি 35 থেকে 40% রেভিনিউ শুধু মোটরোলার থেকে আসে। আর মোটরোলা কি বলেছে, ডিকসনকে ছাড়াও কিছুটা অর্ডার এরা শিফট করে দিচ্ছে কার্বন মোবাইলসকে। এটা কিন্তু ডিকসনের একটা বড় ইম্প্যাক্ট চলে এসেছে। এই জন্য দেখুন মার্কেট কিন্তু ডিকসনের শেয়ারকে পানিশ করেছে। মোটামুটি 18,000 টাকার শেয়ার মোটামুটি 10,000 টাকা চলে এসছে। এক তো ডিকসনের প্যাট মার্জিন এফেক্ট পড়ে যাচ্ছে, পিএলআই বন্ধ হওয়াতে, এক তো খুব লো মার্জিন বিজনেস। আর ডিকসন কনকলে কি বলছে, এই যে বলছে হয়তো নেক্সট ইয়ারের হাতে পিএলআই স্কিম চালু হতেও পারে, না হতে পারে। যদি পিএলআই বন্ধ হয়ে যায়, যেটা 26শে ডিসেম্বর থেকে বন্ধ হয়ে যাওয়ার কথা, যদি বন্ধ হয়ে যায়, তাহলে দেখবেন প্যাট মার্জিন এফেক্ট করবে। অলরেডি এটা বন্ধ হয়ে গেছে, আবার নেক্সট কবে পিএলআই চালু হবে, আদৌ চালু হবে কিনা ওরা জানে না। এর জন্য এরা কি করছে, ক্যাপেক্স করছে। নেক্সট 2 বছরের মধ্যে এরা মোবাইলের যে কিছু কিছু কম্পোনেন্টস, যেগুলো এরা এখন বাইরে থেকে সব আউটসোর্সিং করে, যেরকম ক্যামেরা মডিউলস মোবাইলের বা ডিসপ্লে, এরা কি করে নিজেরা ম্যানুফ্যাকচারিং করবে।
যদি এগুলো চালু হতে মোটামুটি আরো 2 বছর লেগে যাবে। 2028-এর আগে কিন্তু এগুলো চালু হচ্ছে না। 2028 পর্যন্ত কোম্পানি প্রফিট মার্জিন কি করে বাড়াবে সেটা কিন্তু কোম্পানি কোনো গাইডেন্স দিতে পারেনি। আর প্লাস এই যে মোটরোলার মতো কোম্পানি যাদের একদম সমস্ত মোবাইল ডিকসন ম্যানুফ্যাকচারিং করতো, ডিকসনের মোটামুটি রেভিনিউ 35 থেকে 40% এদের কাছ থেকে আসতো, মোটরোলার থেকে আসতো। সেখানেও কিন্তু মোটরোলা কি করেছে, কিছুটা অর্ডার কার্বনকে দিয়ে দিয়েছে। তারপর ডিকসনের মধ্যে এখানেও বিজনেসে ইম্প্যাক্ট পড়ে গেছে, যার ফলে দেখুন মার্কেট কিন্তু ডিকসন টেকনোলজিকে পুরো পানিশ করছে। শেয়ার গেছে 18,000 টাকার শেয়ার প্রায় চলে এসেছে 10,000 টাকা, ভ্যালুয়েশন সস্তা হয়ে গেছে। মানে প্রায় 18,000 টাকার শেয়ার লাস্ট কয়েক বছর চলে এসেছে 10,000 টাকা। 70, 80, 90, 100 ট্রেড করতো ডিকসন, সেই ডিকসনের 40-42 ট্রেড করেছে। এছাড়া ডিকসন যে গাইডেন্স ছিল না যে FY 26 এর মোটামুটি 2,000 কোটি টাকা প্রফিট করবে, সেটাও করতে পারবে না। যদি আদার ইনকাম বাদ দিয়ে দেওয়া হয় তাহলে 3টে কোয়ার্টার মিলে আপনি ডিকসনের প্রফিট দেখেন মোটামুটি 900 থেকে 1000 কোটি টাকা হবে। মানে পুরো বছরে 1300 থেকে 1400 কোটি টাকা হবে, বেশি প্রফিট কিন্তু করতে পারবে না। তার মানে FY 26 যে প্যাটের গাইডেন্স ছিল সেটা কিন্তু ডিকসন ফুলফিল করতে পারবে না, যার ফলে ডিকসনের উপরে কিন্তু মার্কেটের পুরো প্রেশার চলে এসছে। আপনি যদি কেন্স টেকনোলজিকে দেখেন, কেন্স টেকনোলজির মেন সমস্যা কিছুদিন আগে দেখবেন কেন্স টেকনোলজির একটা অ্যাকাউন্টিং মানে এদের হিসেবপত্রের কিছু সমস্যা ছিল আর কি, যেটা নিয়ে কোটাক সিকিউরিটি কিন্তু এদের এগেনস্টে বলেছিল যে এদের কিছু অ্যাকাউন্টিং সমস্যা হচ্ছে, এই সাবসিডিয়ারি নিয়ে কিছু ট্রানজাকশন, এদের যে থার্ড পার্টি ট্রানজাকশনে কিছু এদের অ্যাকাউন্টিং কিছু গড়বড় ছিল, যেটা ম্যানেজমেন্ট বলেছে এখানে এটা কোনো গড়বড় না, যে একটা হিসাবে ভুল ছিল আর কি। তবুও একটা কিন্তু ফল পেয়েছে, মানে এটা কিন্তু খুব ছোট ফল নয় আর কি, একটা অ্যাকাউন্টিং মিস্টেক করা, এটা কিন্তু একটা বেশ বড় একটা ফল। আর যেটা কেন্সে কিন্তু এর মেন সমস্যা হচ্ছে এদের যে ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ কিন্তু বেড়ে যাচ্ছে, রিসিভেবলসটা বেড়ে যাচ্ছে, ডিউটা বেড়ে যাচ্ছে, মানে ঠিক থেকে এদের পেমেন্টটা ঠিকমতো আসছে না। তার কারণটা হচ্ছে কেন্স টেকনোলজিকে দেখবেন লাস্ট 1 থেকে 1.5 বছর ধরে এরা স্মার্ট মিটার বিজনেসের প্রতি এরা খুব ইন্টারেস্টেড ছিল, মানে এরা সমানে স্মার্ট মিটারের বিজনেসটা প্রচুর বাড়িয়েছে। এখন স্মার্ট মিটারের বুমিং চলছে। স্মার্ট মিটারের বিজনেসের সমস্যা, যেহেতু এখানে গভর্নমেন্ট জড়িত আছে বিজনেসটার ক্ষেত্রে, এখানে পেমেন্ট পেতে খুব অসুবিধা হয়। 100 দিন, 150 দিন, 200 দিন পরে পেমেন্ট আসে, যার ফলে যে কেন্সের কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল রেজার একটা প্রবলেম হয়ে যাচ্ছে, যার ফলে কিন্তু এইটা প্যাট মার্জিন এফেক্ট করছে। এটা কিন্তু বিশাল বড় সমস্যা হচ্ছে কেন্স টেকনোলজি। স্মার্ট মিটার বিজনেসটাতে বেশি এক্সপ্যান্ড করতে গিয়ে এদের কিছু ওয়ার্কিং ক্যাপিটাল রেজটা বেড়ে যাচ্ছে, এখানে রিসিভেবলসটা বেড়ে যাচ্ছে, এখানে পেমেন্ট পেতে প্রচুর দেরি হচ্ছে। আর যদি আপনি কেন্সের রেজাল্টও দেখেন, কেন্সের গাইডেন্স কি ছিল, কেন্স কিন্তু লাস্ট যদি আপনি FY 25ও দেখেন, এদের টার্গেট ছিল কি 3,000 কোটি টাকা রেভিনিউ করার। এটা কিন্তু FY 25 রেভিনিউ করেছিল 2,000 মোটামুটি 700 কোটি টাকা। তারপরে কোম্পানির গাইডেন্স ছিল FY 26 এর মোটামুটি 4,400 থেকে 4,500 কোটি টাকা রেভিনিউ করবে। আপনি যদি এখন FY 26 এর 3টে কোয়ার্টার দেখেন, মোটামুটি 2,300 থেকে 2,400 কোটি টাকা রেভিনিউ করছে। মানে যদি পুরো FY 26 এর 3,600, 700, 800 এই রেঞ্জে রেভিনিউ করতে পারবে। 4,400 যে গাইডেন্স দিয়েছিল তার থেকে কিন্তু অনেক কম এরা রেভিনিউ করতে পারবে, এটা কিন্তু মার্কেট বুঝে গেছে। যার ফলে কি দেখুন মার্কেট কিন্তু অলরেডি কেন্সকে পুরো পানিশ করা শুরু করে দিয়েছে, মানে 7,500 টাকা শেয়ার প্রায় চলে এসছে 4,000-এর নিচে। তাহলে বুঝতে পারছেন কেন্স টেকনোলজি আর ডিকসন টেকনোলজি দুটো কোম্পানির কিন্তু বিজনেসের সমস্যা হয়ে গেছে, যার জন্য কিন্তু মার্কেট এদেরকে এত পানিশ করছে। থার্ড হচ্ছে সিরমা এসজিএস। আপনি যদি সিরমা এসজিএসকে দেখেন, সিরমা এসজিএস কিন্তু মানে লাস্ট 2 বছর ধরে দেখেন সেম বিজনেস মডেল লাইক কেন্স টেকনোলজি, কিন্তু এদের কিন্তু ভ্যালুয়েশন সস্তা ছিল। এখানে কেন্সের পি ছিল 80, 90, 100, সেখানে সিরমা এসজিএস পি ছিল 50, 60, 65। মানে কি মার্কেট কিন্তু সিরমা এসজিএসকে কম ভ্যালুয়েশন দিত। কিন্তু আপনি লাস্ট 2-3টে কোয়ার্টার থেকে দেখেন পুরো এই ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং সেক্টরে সব থেকে কিন্তু বেটার রেজাল্ট করতে হচ্ছে সিরমা এসজিএস। যদি আপনি সিরমা এসজিএস এর Q3 রেজাল্টও দেখেন, মোটামুটি 45% সেলস গ্রোথ করেছে, আর প্যাট গ্রোথ তো 100%। যেখানে ডিকসনের প্যাট মার্জিন নিয়ে সমস্যা, কেন্স টেকনোলজির প্যাট মার্জিন নিয়ে সমস্যা, ওয়ার্কিং ক্যাপিটাল রেজ বেড়ে যাচ্ছে, সেখানে কিন্তু সিরমের যে শুরু দেখেন এরা কিন্তু লাগাতার এদের প্যাট মার্জিন বেড়ে যাচ্ছে। যদি আপনি এদের এবিটা মার্জিন দেখেন, Q1 ছিল 9%, Q2 তে 10%, Q3 কিন্তু অলরেডি 13% এবিটা মার্জিন। মানে এদের লাগাতার প্রফিট মার্জিনটা বেড়ে যাচ্ছে। কেন বেড়ে যাচ্ছে?
কারণ সিনমেজ যে আগে কি করতো, এদের যে কাস্টমার ছিল বেশিরভাগ কনজিউমার ইলেকট্রনিক্স কোম্পানি ছিল, এদের বেশিরভাগ কনজিউমার সেক্টরে এরা কাজ করতো, এরা পিসিবি মানে প্রিন্টেড সার্কিট বোর্ড ম্যানুফ্যাকচারিং করতো। এখানে মার্জিনটা খুব কম, কনজিউমার ইলেকট্রনিক্স সেক্টরে মার্জিনটা খুব কম। এই জন্য কোম্পানি কি করেছে, ধীরে ধীরে বিজনেসটাকে ডাইভার্সিফাইড করে দিয়েছে। অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে চলে গেছে, আইটি ইন্ডাস্ট্রিতে চলে গেছে, রেলওয়েজে চলে গেছে, মেডিকেল সেক্টরে চলে গেছে, মানে পুরো রেভিনিউটাকে ডাইভার্সিফাইড করেছে। আর এই মেডিকেল সেক্টর, আইটি সেক্টর বা অটোমোবাইল সেক্টরে কিন্তু এই যে এবিটটা মার্জিন মানে অপারেটিং প্রফিট মার্জিন কিন্তু অনেক বেশি। যার ফলে দেখুন যখনই এরা কনজিউমার থেকে বিজনেসটাকে শিফট করে ডাইভার্সিফাইড করে দিয়েছে, অটোমোবাইলে চলে গেছে, ইলেকট্রনিক্স আইটি ইন্ডাস্ট্রিতে চলে গেছে, রেলওয়েজে চলে গেছে, তখন ওদের প্যাট মার্জিনটা সমানে বেড়ে যাচ্ছে। কোম্পানি কিন্তু সেলস গ্রোথও বাড়াচ্ছে, সাথে সাথে এদের কিন্তু প্যাট মার্জিনও বাড়াচ্ছে। এদের পুরো FY25 এর বিজনেসটা দেখেন, সিনেমার জিএস এর মোটামুটি তো কত সেল ছিল, মোটামুটি 3,800 কোটি টাকার মতো সেল ছিল, আর প্যাট করেছিল কত, মোটামুটি 184 কোটি টাকার মতো। কোম্পানির গাইডেন্স ছিল 30 থেকে 35% সেলস গ্রোথ করবে, মানে 5,000 কোটি টাকা সেল টার্গেট ছিল FY26 এ। এবার যদি আপনি FY26 এ দেখেন, 3টে কোয়ার্টার মিলে কিন্তু অলরেডি 3,400 কোটি টাকা সেল করে নিয়েছে। তার মানে কোম্পানি ইজিলি 5,000 কোটি টাকা সেল করে নেবে। আর এখন কিন্তু কোম্পানি প্যাট মার্জিনও বাড়িয়ে নিয়েছে। গত বছর এদের প্যাট ছিল মোটামুটি 184 কোটি টাকা, এবছর দেখুন 3টে কোয়ার্টার মিলিয়ে এদের অলরেডি প্যাট হয়ে গেছে 226 কোটি টাকা। মানে পুরো FY26 এ এরা মোটামুটি 300 কোটি টাকা প্যাট করে নেবে। কোম্পানির টার্গেট কি আছে, পুরো FY26 এবিটটা মানে অপারেটিং প্রফিট 500 কোটি টাকা করে নেবে, আর টোটাল প্যাট কত হয়ে যায় মোটামুটি 300 কোটি টাকার মতো। FY26 হিসাবে তাহলে এদের মোটামুটি টোটাল প্যাট গিয়ে দাঁড়াচ্ছে 300 কোটি টাকা। এবারে ম্যানেজমেন্ট গাইডেন্স কি দিয়েছে, যে FY27 এরা যা টোটাল সেল হবে FY26 এ, তার থেকে 30% গ্রোথ করবে। মানে FY26 এ টোটাল সেল কত হচ্ছে, 5,000 কোটি টাকা, যদি 30% গ্রোথ করে তাহলে FY27 এ এদের সেল গিয়ে দাঁড়ায় মোটামুটি 6,500 কোটি টাকা। আর যেহেতু প্যাট মার্জিন সমানে বেড়ে যাচ্ছে, FY25 তে প্যাট কত ছিল, FY25 তে মোটামুটি প্যাট ছিল 4% এর মতো, 5% এর কমই ছিল, 5% এর কাছাকাছি প্যাট ছিল। এবার যদি FY26 এ দেখেন, ম্যানেজমেন্ট কি বলছে, এখন 3টে কোয়ার্টার দেখেন মোটামুটি ওদের প্যাট কিন্তু 7% উপরে চলে গেছে। ম্যানেজমেন্ট কি বলছে, যে পুরো FY26 এ এদের প্যাট মোটামুটি 8% গিয়ে দাঁড়াবে প্যাট মার্জিন, আর FY27 এটা আরো 9 থেকে 10% হয়ে যেতে পারে। যদি 9% এর প্যাট মার্জিন FY27 হয়, আর যদি 6,500 কোটি টাকা সেল করে ম্যানেজমেন্টের গাইডেন্স ওয়াইজ, তাহলে কিন্তু ওদের নেট প্রফিট মোটামুটি 450 থেকে 500 কোটি টাকা হয়ে যেতে পারে। FY27 এ সিনেমা জিএস এর নেট প্রফিট কিন্তু 450 থেকে 500 কোটি টাকা করে নিতে পারে। যদি 450 কোটি টাকা প্রফিট করে সিনেমা জিএস এর, তাহলে এদের মার্কেট ক্যাপ কত, মোটামুটি 14,000 কোটি টাকার মতো। তাহলে ফরওয়ার্ডিং ফি কত হবে ফর FY27, আমাদের FY26 শেষ, এখন আমাদের FY27 হিসাব করতে হবে। তাহলে FY27 এদের ফরওয়ার্ড পি কত হবে, 14,000 ডিভাইডেড বাই আমি 450 কোটি টাকা ধরি, ওই 30 থেকে 32, এই রেঞ্জের কিন্তু পিইতে মোটামুটি একটা 30% সেলস গ্রোথ ইঞ্জিন, সঙ্গে কিন্তু এরা অপারেটিং লেভারেজ পাচ্ছে, মানে লাগাতার কিন্তু এরা প্যাট মার্জিনটা বাড়িয়ে যাচ্ছে। এরা কি করে প্যাট মার্জিনটা বাড়িয়ে যাচ্ছে, এক তো এরা এক্সপোর্ট বিজনেসটাকে বাড়াচ্ছে, এক্সপোর্ট বিজনেসে মার্জিনটা বেশি থাকে, এই জন্য কোম্পানি ফোকাস করছে এক্সপোর্ট বিজনেসটাকে বাড়ানোর। যদি এবার কি কোয়ার্টারও দেখেন, এদের কিন্তু এক্সপোর্ট বিজনেসটা মোটামুটি 60% বেশি গ্রোথ করেছে। আর প্লাস কোম্পানি কি করছে, কনজিউমার সেক্টর যেখানে প্যাট মার্জিন কম, সেখান থেকে বিজনেসটাকে ডাইভার্সিফাইড করে দিচ্ছে, অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে, আইটি ইন্ডাস্ট্রিতে, রেলওয়েজ ইন্ডাস্ট্রিতে, মেডিকেল ইন্ডাস্ট্রিতে, যার ফলে প্যাট মার্জিনে বেড়ে যাচ্ছে। যেখানে বুঝতে পারেন, যেখানে আপনি কনকলটা পড়ে থাকেন, দেখবেন ডিকসন টেকনোলজি দুনিয়ার প্রবলেম, কেন্স টেকনোলজিতে দুনিয়ার প্রবলেম চলে আসে, কিন্তু সিরমের যে পুরো কনকলে কিন্তু কোনো প্রবলেম নেই। কোম্পানি কিন্তু কনফিডেন্স যে FY27 এদের প্যাট মার্জিনে বাড়বে এবং সেল গ্রোথে মোটামুটি 30% মিনিমাম গ্রোথ করবে। এই জন্য কিন্তু দেখুন লাস্ট কয়েক মাসে দেখুন কেন্স টেকনোলজি মোটামুটি 50% বেশি ডাউন হয়ে গেছে শেয়ার প্রাইস। ডিকসন টেকনোলজি দেখুন 18,000 টাকার শেয়ার 10,000 টাকা চলে এসছে। কিন্তু এত খারাপ মার্কেটেও সিনেমার যে অতটা পড়েনি, এই 10% 15% এরকম ডাউন হয়েছে, কিন্তু সিনেমার যে কিন্তু সেরকম ডাউন হয়নি শেয়ার। তার কারণটা কি, তার কারণ সিনেমার যে একে তো রেজাল্ট খুব ভালো করেছে,
বাকি কোম্পানির থেকে। তার মধ্যে কোম্পানির বিজনেসে কোনো প্রবলেম হয়নি, যে প্রবলেমটা ডিকসন টেকনোলজির মধ্যে হয়ে গেছে, কেন্স টেকনোলজিতে হয়ে গেছে, সিনমেজেসে কিন্তু বিজনেসে কোনো প্রবলেম নেই। আর কনকলে কিন্তু ম্যানেজমেন্ট কিন্তু সুপার কনফিডেন্ট রয়েছে। মানে এবার এই বছর আপনি পুরো ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং সেক্টর দেখেন, পুরো গেম কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আজ থেকে 2টি বা 3টি কোয়ার্টার আগে যেখানে ডিকসন আর কেন্স ছিল এই সেক্টরের রাজা, এখন যদি এই সেক্টরে আপনি 3টি সেক্টর স্টকের কম্পেয়ার করেন, ডিকসন টেকনোলজি, কেন্স টেকনোলজি আর হচ্ছে সিনমেজ কিন্তু এখন সব থেকে অ্যাট্রাক্টিভ ডিল লাগছে। এই জন্য দেখুন শেয়ার মার্কেটে কোনো কিছু কনস্ট্যান্ট হয় না। মানে আজকে যে কোম্পানিটা ভালো আছে, 6 মাস পরে বা 1 বছর পরে সেই স্টকটা ভালো থাকবে কি তার কোনো গ্যারান্টি নেই কিন্তু। যে ডিকসন টেকনোলজি মানে মার্কেটের সেরা স্টক, মাল্টি ব্যাগ রিটার্ন দিয়েছে। কেন্স টেকনোলজি আজকে দেখুন 2টি কোম্পানির কিন্তু বিজনেসে প্রবলেম চলে এসেছে। যদিও কোম্পানি কি বলছে যে মোটামুটি 2028-এর পরে এরা প্রচুর ক্যাপেক্স করছে, নিজেরা অনেক কিছু ম্যানুফ্যাকচারিং করবে, আমাদের প্যাট মার্জিনটা বেড়ে যাবে। কিন্তু 2028 তো অনেক পরের কথা, 2 বছর পরে কি হবে কেউ জানে। কিন্তু এই মুহূর্তে কিন্তু ডিকসন টেকনোলজি এবং কেন্স টেকনোলজি দুজনের বিজনেসে প্রবলেম হয়ে গেছে। আমি শেয়ার প্রাইসের কথা বলছি না, শেয়ার প্রাইসে ডাউন হয়েছে ঠিক আছে, কিন্তু বিজনেস মডেলে সমস্যা দেখা যাচ্ছে। কিন্তু সিনমেজেসের বিজনেসে কিন্তু সেখানে প্রবলেম দেখা যাচ্ছে। তার মানে এই মুহূর্তে যদি আপনি দেখেন, সিনমেজেসকে কিন্তু পুরো ইএমএস মানে ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং সার্ভিস এই সেক্টরটা যদি দেখেন, সব থেকে বেস্ট ডিল লাগছে। আমি কোনো রিকমেন্ড করছি না, জাস্ট বোঝানোর জন্য ভিডিওটা করলাম। আপনারাও দেখুন, স্টাডি করুন। সিনমেজেসের মধ্যে কিন্তু দুর্দান্ত স্কোপ রয়েছে। থ্যাংক ইউ।